নর্থ ইস্ট গেল, দিল্লি গেল, পরবর্তী লক্ষ্য জামশেদপুর। তো সেই জামশেদপুর ম্যাচের আগেই কিন্তু বড় সুখবর এলো ইস্ট বেঙ্গল শিবিরে। সেই সুখবর তোমাদের জানাবো। নতুন স্কটল্যান্ডের প্লেয়ারকে কিন্তু অফিসিয়ালি সাইন করানো হয়েছে, সেই আপডেট তোমাদের দেবো। এছাড়া আমরা আইএসএল নিয়ে কথা বলবো, ইস্ট বেঙ্গলকে নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে আইএসএলে কিন্তু ডবল হেডার ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে কিন্তু বেঙ্গালুরু তারা মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে, যেই ম্যাচটা হবে বিকেল 5টা থেকে, এবং পরবর্তী ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টার্স ভার্সেস মুম্বাই সিটি এফসি। তো সেই ম্যাচটা রয়েছে সন্ধ্যা 7:30টা থেকে। বেঙ্গালুরু প্রথম ম্যাচ কিন্তু তারা জিতে খেলতে আসছে, নর্থ ইস্ট প্রথম ম্যাচ তারা হেরেছে, অপরদিকে কেরালা ব্লাস্টার্স প্রথম ম্যাচ হেরেছে, মুম্বাই প্রথম ম্যাচ জিতেছে। তো আজকে বেঙ্গালুরুই বলো বা আজকে মুম্বাই বলো, তারা যদি এই ম্যাচটাও জিতে যায় তারা কিন্তু 6 পয়েন্টে চলে যাবে, এবং 6 পয়েন্টে গেলেও কিন্তু লিগ টেবিল যেরকম জমে যাচ্ছে সেখানে কিন্তু তারা 2 নম্বর পজিশান বা 3 নম্বর পজিশানেই থাকবে। কারণ গোল ডিফারেন্স ইস্টবেঙ্গলের যেটা রয়েছে +6, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। সেখানে কিন্তু আমরা যদি বেঙ্গালুরুর দিকে তাকাই, তাদের কাছে +2 রয়েছে, 4টের বেশি যদি তারা গোল করতে পারে তবেই কিন্তু তারা 1 নম্বর পজিশানে আসবে। মুম্বাইয়ের তো +1 রয়েছে, তাদের তো মোটামুটি 5টার ওপরে গোল করতে হবে তবেই কিন্তু তারা 1 নম্বর পজিশানে আসবে। তো গোল ডিফারেন্স কতটা গুরুত্বপূর্ণ সেটা পয়েন্ট টেবিলের দিকে তাকালেই বোঝা যাবে। কারণ 6 পয়েন্টে তো অনেক দলই রয়েছে, কিন্তু গোল ডিফারেন্স ভালো থাকার জন্য ইস্টবেঙ্গল সবার উপরে বর্তমানে রয়েছে। তো সামনে আরও ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কিন্তু পয়েন্ট টেবিলের এদিক ওদিক অনেক হবে, কিন্তু ইস্টবেঙ্গল বা মোহনবাগান তারা চাইবে যে ওই পয়েন্ট টেবিলের 1 নম্বর জায়গাটায় ধরে রাখতে। তো কালকে যে ম্যাচের রেজাল্ট কিন্তু বেশিরভাগেরই মিলেছে। হ্যাঁ, প্রচুর সবাই কমেন্ট করেছিল, অনেকেরই মেলেনি, বেশিরভাগই ভেবেছিলে 4 গোলের ব্যবধানে জিতবে। সেখানে সবথেকে বেশি যে কমেন্টটা এসেছিল 4-0, না, সেখানে দিল্লি অঘটন ঘটিয়েছিল। প্রথমেই 4 মিনিটের মাথায় তারা একটা গোল দিয়েছিল ইস্টবেঙ্গলকে, কিন্তু তারপর ইস্টবেঙ্গল যেভাবে 4টি গোল তাদের ফিরিয়ে দিয়েছিল সেটাও কিন্তু দেখার মতন। তো 4-1 স্কোর লাইন প্রেডিকশানও বেশ কয়েকজন করেছিলে, স্ক্রিনে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমাদের স্কোর লাইন কিন্তু মিলেছে, বাদবাকিদের মেলেনি। আশা করছি পরের ম্যাচে কিন্তু সংখ্যাটা অনেক বেশি হবে যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলবে। কারণ পরের ম্যাচটা রয়েছে জামশেদপুরের সঙ্গে, যেই ম্যাচটা কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, এবং প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল সমর্থকরা প্রায় 18,000 মোটামুটি সমর্থক, 18,500 মতন সমর্থক প্রথম ম্যাচে ছিল। দ্বিতীয় ম্যাচে কিন্তু সমর্থক সংখ্যা কিছুটা বেড়েছে, সেখানে 20,000-এর উপর, 20,300 এরকম সামথিং নাম্বারটা দেখছিলাম। তো সেখানে কিন্তু এই সংখ্যার সমর্থক কিন্তু মাঠে গেছে, টিমকে সাপোর্ট করেছে, এবং ইস্টবেঙ্গল কিন্তু 4 মিনিটের মাথায় পিছিয়ে পড়লেও ম্যাচের ফুল টাইম রেজাল্ট তাদের দিকে, 4-1 গোলে তারা জিতেছে। তো পরবর্তী ম্যাচ যেটা রয়েছে ইস্টবেঙ্গলের 27শে ফেব্রুয়ারি, সেটাও কিন্তু বিকেল 5টা থেকে জামশেদপুরের সঙ্গে খেলা রয়েছে। যদি পারো মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো। এবং মোহনবাগানেরও খেলা রয়েছে আগামীকাল, সেটাও কিন্তু সন্ধ্যা 7:30টা থেকে তারা ঘরের মাঠে খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে। তো সেই ম্যাচের দিকেও নজর থাকবে, সেই ম্যাচেও কিন্তু মোহনবাগান সাপোর্টাররা মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো। ভালো রেজাল্ট কিন্তু মোহনবাগানও করবে, আমরা এটুকু আশা করতে পারি। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গলের কিন্তু এই মুহূর্তে তুরুপের তাস যেই দুজন প্লেয়ার তৈরি হয়েছে সেটা হচ্ছে মিগুয়েল এবং ইউসুফ। এই জুটি কিন্তু অসাধারণ। সেখানে আমরা ইউসুফের কাছ থেকে 2টো ম্যাচে 4টে গোল দেখতে পেলাম, এবং মিগুয়েলের কাছ থেকেও কিন্তু 2টো ম্যাচে আমরা 2টো গোল দেখতে পেয়েছি। এটা হচ্ছে একটা ভালো ব্যাপার, এবং একটা অ্যাসিস্টও কিন্তু মিগুয়েল করে ফেললো। তো 2 ম্যাচে 3টে গোলের ক্ষেত্রে অবদান মিগুয়েলের, এবং ইউসুফের 2 ম্যাচে কিন্তু 4টি গোল। এবং এর সাথে সাথে আরও একজন প্লেয়ারের কথা না বললেই নয়, সেটা হচ্ছে অবশ্যই এডমন্ড। যেভাবে খেলেছে এডমন্ড, তাকে প্লেয়িং 11-এ তো অবশ্যই রাখতে হবে। প্রথম ম্যাচে নেবেও তার ইম্প্যাক্ট দেখেছিলাম, তার বাড়ানো বল থেকেই ইউসুফ প্রথম ম্যাচে গোল পেয়েছিল, এবং দ্বিতীয় ম্যাচে তো নিজে একটা গোল করে ফেললো। তো এটাও কিন্তু এডমন্ডের জন্য একটা খুবই ভালো ব্যাপার, এবং অ্যাটাকিং লাইনের প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে। এটা হচ্ছে সবথেকে
পজিটিভ দিক যে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ছন্দে রয়েছে, শুধু লাইক নন্দা বাদে, নন্দা কুমার বাদ দিয়ে পুরো দলটাই কিন্তু বেশ দেখে মনে হচ্ছে ফিট। তো এছাড়া অনেকেই জানতে চাইছিলে যে নতুন বিদেশি প্লেয়ার অ্যান্টনের কি হলো, তাকে যে বলেছিল তোমরা প্রথম ম্যাচ খেলবে, তাকে দেখা গেল না কেন? তাকে প্রথম ম্যাচে রাখার পুরোপুরি পরিকল্পনা সেই রকমভাবেই কিন্তু শেষ মুহূর্তের অনুশীলনও ইস্টবেঙ্গল করেছিল। এবার ইস্টবেঙ্গলের তরফ থেকে প্লেয়ার রেজিস্ট্রেশনের জন্য এআইএফএফ এর কাছে কিন্তু সমস্ত কিছু নথি পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু সেখান থেকে পুরোপুরি যে ক্লিয়ারেন্স সেটা কিন্তু না আসার জন্য তাকে রেজিস্টার করা যায়নি এবং সেই কারণে প্রথম ম্যাচে তাকে খেলানো যায়নি। এটা কিন্তু অস্কারের জন্য চাপ হয়েছিল, কারণ অস্কার জানতো অ্যান্টনকে নিয়ে আমার প্ল্যানিং রয়েছে, তো সেই প্ল্যানিং কিছুটা ভেঙে পড়ে এবং সল ক্রেসপো সেও ইনজিওর্ড ছিল, তাকে খেলানো যায়নি। সেই জায়গায় কিন্তু কিছু কিছু পরিবর্তন করতে হয়েছে। যাই হোক, পরিবর্তন করতে হলেও যে সমস্ত প্লেয়াররা খেলেছে প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে। তো জামশেদপুর ম্যাচে কিন্তু অবশ্যই অ্যান্টনকে পাওয়া যাবে, এটুকু নিশ্চিত। তো অ্যান্টনের কিন্তু অভিষেক জামশেদপুর ম্যাচেই হবে। এছাড়া সল ক্রেসপোকে নিয়ে যেটা আপডেট বেরিয়ে আসছে, অস্কার যেটা জানিয়েছে, মঙ্গলবার দিন কিন্তু সল ক্রেসপো এবং এর সাথে কিন্তু নাওরে মহেশ সিং এই দুজনের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের পরবর্তী ম্যাচে পাওয়া যাবে কি। তবুও কোচ আশাবাদী সলকে কিন্তু পরের ম্যাচে পাওয়া যাবে এবং নাওরে মহেশ সিংকেও যদি বেঞ্চে দেখা যায় অবাক হওয়ার মতন কিছু নেই এবং রাকিবকেও কিছু গেম টাইম দেওয়া হয়েছে দিল্লি ম্যাচে। তো প্রত্যেকটা প্লেয়ার আস্তে আস্তে ফিরছে এবং আরও বেশি শক্তিশালী হয়ে ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচ খেলবে, সেটুকু বোঝাই যাচ্ছে। তো ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুসন ম্যাচ শেষে যেটা জানিয়েছে সেটা হচ্ছে, গোল হজম করার পর গোলের জন্য আমরা তাড়াহুড়ো করিনি, কারণ আমরা সম্পূর্ণ বিল্ড আপ খেলার উপর ভরসা রেখেছি। আর যা শুরু হচ্ছে একদম গোলকিপার থেকে, আমি যেভাবে খেলাতে চেয়েছিলাম আমার ফুটবলাররা সেইভাবেই প্রথম মিনিট থেকে খেলেছে। আমাদের তিনজন বিদেশিদের এই মুহূর্তে দলে কিন্তু উপস্থিত নেই, সল, অ্যান্টন এবং কেভিন। এছাড়া মহেশ, রাকিবও দলের সঙ্গে সেইভাবে যুক্ত নেই, কিন্তু আমার যে দল তারা কিন্তু সুন্দর ফুটবল উপহার দিয়েছে এবং পারফরমেন্সের এখন পিকে রয়েছে, সেটা বলতেই হয়। জয়, লালচংনুঙ্গা, আনোয়ার, জিকসান খুবই ভালো খেলেছে, সাথে উইঙ্গাররা যেভাবে ডিফেন্সকে সাহায্য করেছে আমি খুবই খুশি। হতাশ হলাম শুধুমাত্র ক্লিনশিটটা না রাখতে পেরে। তো ঠিক আছে, পরের ম্যাচ থেকে এই যে ভুল ত্রুটি যেগুলো হয়েছে সেগুলোকে কাটিয়ে উঠে পরের ম্যাচ থেকে আরও শক্তিশালীভাবে আমরা নামবো, এটুকু আমি কিন্তু কথা দিলাম এবং পরের ম্যাচ থেকে আমরা আরও ভালো রেজাল্ট আনার চেষ্টা করব। এবং দলের পারফরমেন্স নিয়ে কিন্তু কোচ অস্কার ব্রুসন রীতিমতন খুবই খুশি, সেটা কিন্তু অস্কারের বার্তা থেকেই বোঝা যাচ্ছে। এবার অনেকের প্রশ্ন যে জেরিকে যে সাইন করানো হলো, জেরিকে দেখা যাচ্ছে না কেন? দেখো, জেরিকে দেখা যাবে, জেরিকে আইএসএল স্কোয়াডে অলরেডি রেজিস্টার করানো রয়েছে, কিন্তু জেরি অনেক দিন ফুটবলের বাইরে ছিল, তাকে আস্তে আস্তে তৈরি হতে হবে, তার সেইভাবে প্রি সিজন হয়নি, এসেই সে খেলার মতন জায়গাতে এখনও পর্যন্ত পৌঁছায়নি। তো সেই জায়গায় বেঞ্চে সায়নের মতন প্লেয়ার রয়েছে, এটা তো দেখতেও ভালো লাগছে। হ্যাঁ, যদি কিছু টাইম সায়নকেও দেওয়া হতো ভালো হতো, কারণ সায়ন রীতিমতন সন্তোষ ট্রফিতে সে খেলেছে, তার আগে ইস্টবেঙ্গলের হয়ে ধারাবাহিক ভালো খেলেছে, তো তাকে তো সবার আগে সুযোগ দেবে। যেই প্লেয়ারটা পারফরমেন্স করেছে তাকে বেঞ্চে রেখেছে, এটা তো একটা পজিটিভ ব্যাপার। তো এই জায়গাতে পরবর্তী সময় যখন জেরি আসবে তখন সায়ন অবশ্যই বেঞ্চেও হয়তো থাকবে না। তো পেকা গুইটে বা সায়ন তারা বেঞ্চে আছে, এটাও কিন্তু একটা পজিটিভ ব্যাপার। তো খুব তাড়াতাড়ি জেরিকেও পাওয়া যাবে, সেটাও কিন্তু কোচ আশা করছে। তো এরপর যদি আমরা একটা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তোমাদের জানিয়েই রেখেছিলাম যে আরও কিন্তু নতুন সাইনিং কিছু হতে চলেছে। তো সেই জায়গাতেই 28 বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার জয় ওটিয়াঞ্জো, তো সেই প্লেয়ারকে কিন্তু এবার অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার্স। এই প্লেয়ারটা কিন্তু স্কটল্যান্ডেই বেশিরভাগ সময় খেলেছে, সেখানে সেকেন্ড টায়ার বা থার্ড টায়ারে খেলেছে। এছাড়া স্কটল্যান্ড আন্ডার-21 দলের সদস্য ছিল, ফিজিক্যাল এবিলিটি রয়েছে, প্লেয়ারটা গোল করতে পারে। হ্যাঁ, ক্লাব ক্যারিয়ারে প্রচুর গোল রয়েছে সেরকমটা নয়, কিন্তু তবু গোলের মধ্যে রয়েছে প্লেয়ারটা। কিন্তু টোটাল তার যদি আমরা গোল নিয়ে কথা বলি, সে কিন্তু মোটামুটি ঠিকঠাকই গোল করেছে, 52টা মতন গোল এবং 12টা মতন অ্যাসিস্ট তার ওভারঅল ক্লাব ক্যারিয়ারে রয়েছে। 100-র ওপর ম্যাচ খেলা এবং প্লেয়ারটার রীতিমতন একটা ট্যালেন্টেড প্লেয়ার এবং বয়সও বেশি নয়, মাত্র 28 বছর বয়স। সেখানে কিন্তু ঠিকঠাক পারফরমেন্স করেই কিন্তু কেরালায় আসছে। কেরালা কিন্তু অফিসিয়ালি এই প্লেয়ারকে চূড়ান্ত করে নিয়েছে। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।